বছর 18-র প্রাণবন্ত ঠোঁটকাটা স্বভাবের মেয়ে অনিতা ছোট থেকেই যার প্রবল ইচ্ছা বিদেশে বিয়ে করার, যে কারণে ইতিমধ্যেই সে রিজেক্ট করেছে 27টি সম্পর্ক। এক এক করে সমস্ত সম্বন্ধ নষ্ট হয়ে যাওয়ার পরে তার পরবর্তী টার্গেট হয়ে দাঁড়ায় তার পাশের বাড়ির প্রবাসী ছেলে পুষ্পিন্দর। বয়সে দ্বিগুণ পুষ্পিন্দরের সাথে বিয়ে হলেও বৈবাহিক জীবনে দেখা যায় নানান সমস্যা। তো অনিতা এবং পুষ্পিন্দর তাদের সমস্যা মিটিয়ে কি একটি সুন্দর বৈবাহিক জীবন গড়ে তুলতে পারবে, নাকি নষ্ট হবে দুটি জীবন? সেটাই দেখব আজকের মুভি মতিচুর চাকনাচুরের এক্সপ্লানেশনে। তাহলে চলো দেরি না করে আজকের এই সুন্দর মুভির এক্সপ্লানেশনে চলে যাওয়া যাক। তো কাহিনীর শুরুতেই আমাদের লখনৌ শহর দেখানো হয়। আজ অগস্তিজির বাড়িতে পাত্রপক্ষ এসেছে তাদের একমাত্র মেয়ে অনিতাকে দেখতে। অনিতার পরিবারে আছে তার বাবা মা এবং একজন অবিবাহিত মাসি, যিনি কিনা 27টি সম্বন্ধ রিজেক্ট করে কুমারী সেজে তার দিদির বাড়িতেই বসে আছেন। অনিতাকে দেখতে আসা ছেলে মূলত এনারাই। উচ্চ আকাঙ্ক্ষী অনিতার বিয়ের প্রথম ক্রাইটেরিয়াই ছিল ছেলে দেখতে যেমনই হোক না কেন তাকে থাকতে হবে বিদেশে। বাড়িতে বসে রোজ রোজ তার বান্ধবীদের বিদেশের ফটো দেখতে দেখতে সে নাজেহাল। ব্যাকবেঞ্চের বান্ধবীদের প্রত্যেকেই হয় কেউ রূপের দৌলতে, আবার কেউ বাবার টাকার জোরে এনআরআই ছেলেকে বিয়ে করেছে। তাই অনিতারও জেদ এবার সেও তার বরকে নিয়ে বিদেশের ফটো নিজের ফেসবুক পেজে পোস্ট করবে। অনিতা যুবতী হওয়ার আগে থেকেই চন্দনের ফেস প্যাক লাগিয়ে সুন্দরতা এমনভাবে ধরে রেখেছে যে সে নিশ্চিত ছেলেপক্ষ তার রূপ দেখেই বিনা পণ নিয়েই তাকে লন্ডনে বিয়ে করে নিয়ে যাবে। যাই হোক, মাসি বলে, দেখ এই সম্মত যেন রিজেক্ট করিস না, না হলে আমার মতো সারা জীবন কুমারী হয়েই থেকে যেতে হবে। কথার মাঝে হাজির হন অনিতার মা। মা এসে বলে, দেখ ছেলে লন্ডনে থাকে, 20 লাখের নিচে তো মনে হয় বিয়েতে রাজিও হবে না। তার উপরে সবাই জেনে গেছে তুই বিয়ে সংসার করার জন্য নয়, বরং করছিস ফেসবুকে বিদেশের ফটো লাগাবি বলে। মা অনুরোধ করে এইবার যেন সুন্দর আচরণ করে সে বিয়েতে রাজি হয়ে যায়। অবশেষে অনিতা এক মাথা ঘোমটা টেনে পাত্রপক্ষের সামনে এসে হাজির হয়। হবু শ্বশুরকে চা দিয়ে অনিতা ওরফে অ্যানি তাকে ইমপ্রেস করে দেয়। অনিতার বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা বিয়ের পর আমাদের মেয়েকে তোমার সাথে বিদেশে নিয়ে যাবে তো? ছেলের বাবা একগাল হেসে বলে, কি বলেন মশাই, আমার ছেলে এখনো অবধি তার বাবা মাকেই একবারও বিদেশে নিয়ে যেতে পারলো না, আবার বউকে নিয়ে যাবে? এই কথা শুনে অ্যানির সংস্কারী রূপের খোলস খুলে যায়। ঘোমটা তুলে ছেলেকে বলে, যখন বিদেশে নিয়ে যেতেই পারবে না তখন এখানে কি করছেন? ছেলের বাবা তখন রাবড়ি খেতে ব্যস্ত এবং মা চেবাচ্ছেন কাজু। অনিতা বলে, দেখলেন তো ফালতু ফালতু কত টাকা খরচা করিয়ে দিলেন। এই বলে ছেলের মায়ের হাতে থাকা কাজুগুলো প্লেটে রাখা করায়। খুব তিক্ততার সঙ্গে এই সম্বন্ধও ভেঙে যায়। মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে বলে অনিতার বাবা মা যখন কপাল চাপড়াতে শুরু করেছে, সেই সময় বাড়িতে আসে তাদের প্রতিবেশী ইন্দু ত্যাগী। ইন্দু জানায় তার ছেলে পুষ্পিন্দর 4 বছর পরে দুবাই থেকে ফিরছে, তাই সে অগস্তিজির গাড়ি নেওয়ার জন্য এসেছে। অগস্তিজি খুশি খুশি গাড়ির চাবি তাকে দিয়ে দেয়। কাহিনীর পরবর্তীতে আমরা পরিচিত হই পুষ্পিন্দরের সাথে। বছর 40-এর পুষ্পিন্দর প্রবাসী জীবন কাটিয়ে নিজের জন্য কিছুই করতে পারেনি, বরং পরিবারের লোকেদের শখ পূরণের মেশিন হয়ে দাঁড়িয়েছে। পুষ্পিন্দর মাকে বলে এবার সে লম্বা ছুটি নিয়ে এসেছে। মা খুশি হওয়ার পরিবর্তে বলে, না না, এত ছুটি নিলে মাইনে কাটবে, 15-20 দিন থাকো, তার মধ্যেই তোমার বিয়ে দিয়ে বউ নিয়ে তুমি বরং বিদেশে চলে যাবে। পুষ্পিন্দর নিজে খুব সহজ সরল হলেও তার মা ছিল ভীষণ লোভী। মূলত যে মেয়ের বাবা 25 থেকে 30 লক্ষ টাকা পণ দিতে পারবে তার সাথে ছেলের বিয়ে দেবেন বলে ঠিক করেছেন তিনি। এই চক্করে পুষ্পিন্দরের বয়স 25 থেকে 40 হয়ে গেছে, কিন্তু তার বিয়ে ঠিক হয়নি। পুষ্পিন্দরের বাড়িতে আছে তার 2 ভাই এবং 1 বোন, সেই সঙ্গে বাবা মা এবং ঠাকুমা। মায়ের প্ল্যান বড় ছেলে পুষ্পিন্দরের বিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা নেবে, আর সেই পণের টাকা নিয়ে হেমা অর্থাৎ তাদের মেয়ের বিয়ে দেবে। মেজো ছেলে হাকিমের বিয়ে দিয়েও মোটা অঙ্কের পণ নিয়ে বাড়ির লোন শোধ করবে। আর ছোট ছেলে যে এখন ক্লাস 7-এ পড়ে, সময় হতে তার বিয়ে দিয়ে সেই পণ নিয়ে বাকিটা জীবন আরামে কাটিয়ে দেবে। মায়ের এমন প্ল্যানিং শুনে ছেলেরা তো হতবাক।
যাই হোক, মা পুষ্পিন্দরকে বলে ভালো করে রেডি হয়ে বসো, পাড়া প্রতিবেশী তোমাকে দেখতে আসছে, এই মহল্লায় তুমি হলে একমাত্র এনআরআই। এমন ডাটে কথা বলবে যেন সবাই চমকে যায়। পুষ্পিন্দর ছিল খুবই সাদাসিধে, তার চাহিদাও ছিল ভীষণ কম। একটা ছোট্ট সংসার, বউ এবং বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারের মধ্যে সুন্দর জীবন কাটানো ছিল যার একমাত্র চাহিদা। তবে তার মায়ের চাহিদা ছিল প্রবল। এই পর্যায়ে কথায় কথায় ইন্দু অনিতার কথা তোলে। মা বলে, ছেলে নিজের ডাঁটে না থাকলে ওই অনিতার মতো সব মেয়েরা ছেলেদের রিজেক্ট করবে। এই প্রথমবার পুষ্পিন্দরের ইন্টারেস্ট জন্মায় অ্যানির প্রতি। যেহেতু অনিতারা এই 2 বছর হলো এখানে এসেছে, তাই পুষ্পিন্দর তাকে চিনত না। এবার বিকাল হতেই পুরো পাড়া প্রতিবেশী এসে হাজির হয় পুষ্পিন্দরের বাড়িতে। প্রত্যেকেই পুষ্পিন্দরের পছন্দ মতো খাবার বানিয়ে তার সামনে রাখে। কেউ কেউ তো তাদের মেয়েকে পার করাতে তাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সঙ্গে করে নিয়ে আসে। মেয়েরাও পুষ্পিন্দরকে লাইন মারতে শুরু করে। পুষ্পিন্দরের মনে দোলা লাগলেও মায়ের কড়া চাহনিতে পুষ্পিন্দর থেমে যায়। এদিকে পুষ্পিন্দরের মামা তার দাম বাড়াতে এমন এমন কথা প্রতিবেশীদের সামনে বলতে শুরু করে যে সেগুলো বসে হজম করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। তাই সে বাহানা করে বাইরে আঙিনায় চলে আসে। পুষ্পিন্দর বাইরে এলে প্রথমবার অনিতাকে দেখে, তাও আবার অন্তর্বাসের ফাঁক থেকে। এটা দেখে অনিতা খেপে যায়। সে পুষ্পিন্দরকে ঝাড়তে শুরু করে দেয়। যদিও প্রথমবার দেখায় পুষ্পিন্দরের অনিতাকে খুব পছন্দ হয়ে যায়। সে প্রথমবার তার পরিচয় দেয়। অনিতা দেখে ছেলে বিদেশ ফেরত, এইটুকু দেখেই তার মুখে হাসি ফোটে। অনিতা পুষ্পিন্দরের পোশাক আশাক দেখে তাকে হেললিক করে বলে, আপনি সত্যিই কি দুবাইয়ে থাকেন? আপনাকে দেখে তো মনে হয় না। অনিতার হাইট দেখে পুষ্পিন্দর অবাক হয়। মূলত ভারতীয় মেয়েরা যে এত লম্বা হয় সেটা তার ধারণাই ছিল না। যাই হোক, কথায় কথায় অনিতার জিজ্ঞাসে পুষ্পিন্দর জানায় সে দুবাইয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করে। পরের দিন অনিতা পুষ্পিন্দরের বাড়িতে আসে এবং তার বোন হেমার সাথে দেখা করে। এই বাড়িতে অনিতার সাথে হেমার মেলামেশা কেউ একটা পছন্দ করতো না। যেহেতু অনিতা খুবই ঠোঁটকাটা স্বভাবের মেয়ে ছিল, হেমা যাতে সঙ্গদোষে নষ্ট না হয়ে যায় তাই বাড়ি থেকে তাদের মেলামেশা নিষিদ্ধ ছিল। চুপিসারে বাইরে বেরিয়ে হেমাকে অনিতা বলে যে আজ সে গয়না কিনতে যাচ্ছে, তাও পুরো 4 লক্ষ টাকার। এই কাজে অনিতা হেমাকেও সঙ্গে নেয়। অনিতা বলে, আমার তো বিয়ে হয়ে যাবে, কিন্তু তোর বিয়ে ততদিন হবে না যতদিন না তোর দাদার বিয়ে হচ্ছে। হেমা বলে, এমন নয় যে দাদা বিয়ে করতে চায় না, মাই বরং পছন্দের সম্বন্ধের খোঁজে দাদার বিয়ে ভেঙে দেয়। হেমা বলে, আমার দাদা এতটাই সহজ সরল যে এতদিনেও একটাও প্রেম অবধি করতে পারেনি। সব শুনে অনিতা হেসে ওঠে এবং বলে, তোমার দাদার কপালও বটে, বেচারা প্যান্টের দড়ি খুলে বসে আছে, ওইদিকে তোমার মা লেহেঙ্গা কেনার ব্যবস্থাই করছে না। এবার রাস্তায় তাদের দেখা হয় পুষ্পিন্দরের সাথে। তো তারা 3 জনে মিলে গয়নার দোকানে গিয়ে পৌঁছায়। অনিতা সমস্ত গয়না একবার করে ট্রাই করতে শুরু করে। বাড়ি ফিরে অনিতা সমস্ত গয়না সকলের সামনে মেলে ধরে। প্রতিবেশী ইন্দুও অনিতার বিয়ের গয়না দেখতে এসেছিল। অনিতা সমস্ত গয়না দেখিয়ে বাবাকে 2 লক্ষ টাকা ফেরত দেয়। মাত্র 2 লক্ষ টাকায় সে এত গয়না কিনেছে, এটা দেখে সকলেই বেশ অবাক। কিন্তু না, সত্যি জানলে তারা অবাক হবে না, বরং হবে হতবাক। অনিতা জানায় যে সে 2 লক্ষ টাকার নকল ইমিটেশনের গয়না কিনে এনেছে, কারণ এমনিতেও যে বাড়িতেই সে বিয়ে করে যাবে সেই বাড়িতে ননদ থাকলে শাশুড়ি তার গয়না দিয়ে দেবে ননদের বিয়েতে। নিজের বাবার কষ্টের টাকা দিয়ে কেনা গয়না দিয়ে সে কিনা অন্যের বাবার মেয়ের বিয়ের ব্যবস্থা করবে, তাই সে নকল গয়না কিনে এনেছে। এমনিতেও কেউ গয়নাগুলো আসল কিনা নকল সেটা চেক করতে যাবে না। মেয়ের এমন কথা শুনে ইন্দু তো হতবাক। মেয়ে পুরো 2 লক্ষ টাকায় নকল গয়না কিনেছে, এটা শুনে মায়ের তো প্রাণ যায় যায় অবস্থা। এবার সেই দিনই অনিতার সিঙ্গাপুরের হবু শ্বশুর বাড়ি থেকে ফোন আসে। তারা পরিষ্কার জানিয়ে দেয় তারা এই বিয়েতে রাজি নয়, কারণ লোক মারফত তারা জানতে পেরেছে মেয়েটি ঠোঁটকাটা এবং বিয়ে করছে শুধুমাত্র বিদেশ যাওয়ার লোভে, নাকি সংসার করার জন্য। মাসি এসে অনিতাকে জানায়, তোমার এই সম্বন্ধও ভেঙে গেছে। আমার তো মনে হচ্ছে তোমার বিদেশে কেন তোমার আসলেই বিয়ে লেখাই নেই। সিঙ্গাপুরের পাত্র অনিতাকে রিজেক্ট করবে এটা অনিতা স্বপ্নেও কল্পনা করেনি। এবার যেন সে চাপে পড়ে যায়, কারণ অলরেডি সে তার বান্ধবীদের বলে রেখেছে কিছু বছরের মধ্যেই সেও বিয়ে করে লন্ডন কিংবা আমেরিকায় শিফট হবে। এখন যদি তার বিয়ে না হয় তাহলে সে মুখ দেখাবে কি করে?
অনিতা মাসিকে বলে, মাসি, যেমন করে হোক তোমাকে আমার বিদেশে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতেই হবে। এই কথা শুনে মাসির মাথায় আসে একটা প্ল্যান। সে পুষ্পিন্দরকে দেখিয়ে অনিতাকে বলে, যদি বিদেশেই যেতে চাও তাহলে ওকে পটিয়ে নাও। মাসির এমন কথা শুনে অনিতার খোলা মুখ খোলাই থেকে যায়। সে বলে, মাসি, পুষ্পিন্দরের স্যালারির দিন শেষ এবং পেনশনের দিন সামনে এসে হাজির হয়েছে। অনিতা বলে, আমার যৌবনের উপরে কি তোমার একটুও মায়া হয় না? ওর বয়স আমার বাবার থেকে হয়তো 2-1 বছরের কম হবে। অনিতা বলে, আরে ওর হাইটও আমার থেকে কম। মাসি বলে, তুমি কি ওকে দিয়ে গাছের আম পাড়াবে যে ওর হাইট নিয়ে তোমার সমস্যা? ভেবে দেখো, এই ছেলেও বিয়ের জন্য মেয়ে খুঁজছে। এই ছেলেও যদি হাতছাড়া হয়ে যায় তোমার বিয়ে দেওয়া সমস্যা হবে। অনিতা আবারও পুষ্পিন্দরের ওপরে চোখ বুলিয়ে নেয়। এই ছেলের সাথে তাকে কোনো অ্যাঙ্গেলেই মানায় না। তার উপরে তার হিটলার মা, যে কিনা চড়া দামে ছেলেকে বিক্রি করে বউ আনতে চায়। মাসি বলে, ছেলে পটে গেলে মা বউকেও মেনে নিতে বাধ্য। মাসি বলে, তুমি যুবতী সুন্দরী, দানা ছড়ালে পাখি এমনিতেই তোমার খাঁচায় ধরা দেবে। কিন্তু পরের দিন সকাল হতেই পুষ্পিন্দর পুরো পরিবারকে নিয়ে মেয়ে দেখতে বের হয়। ঠিক হয়, এই মেয়ে পছন্দ হলে 15 দিনের মধ্যেই পুষ্পিন্দরের বিয়ে হয়ে যাবে। এটা শুনে অনিতার মন খারাপ হয়ে যায়। যদিও অনেক কষ্টে পাশের বাড়ির একটি এনআরআই ছেলে সে পেয়েছিল, এবার যেন এটাও তার হাতছাড়া হবে। পুষ্পিন্দরের পরিবার গিয়ে পৌঁছায় মথুরায় একটি সম্ভ্রান্ত বাড়িতে মেয়ে দেখতে। মেয়ের বয়স আনুমানিক পুষ্পিন্দরের থেকে 4 বছরের তো বেশি হবেই। মেয়েটি গা ভর্তি গয়না পরে সকলের সামনে এসে বসে। মেয়ের গয়না দেখে ইন্দু তো চোখ সরাতেই পারে না। মেয়েটি জানায় যে সে ওকালতি নিয়ে পড়াশোনা করছে। পারিবারিক আলাপচারিতার শেষে পাত্র এবং পাত্রীকে একান্তে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। তবে মেয়েটি পাত্রের সম্পর্কে জানতে যতটা আগ্রহী ছিল তার থেকে বেশি আগ্রহী ছিল প্লেটে থাকা সিঙ্গারার উপরে। তবে পুষ্পিন্দরের চাহিদা খুবই কম। তার শুধুমাত্র একটা বউ হলেই চলবে, বাকি মোটা টেরা বেটে যা কিছু হোক না কেন। এখানে লালি এবং পুষ্পিন্দর একে অপরকে পছন্দ করে। বাড়ি ফিরে এসে পরিবারের সকলেই যখন লালির বাড়ির ঠাটবাট নিয়ে মেয়েটির গয়না নিয়ে আলোচনা করতে থাকে, সেই বিয়েতে ব্যাগরা দেয় পুষ্পিন্দরের ভাই হাকিম। হাকিম বলে, আমি জানি মায়ের চাপে পড়ে দাদা ওই সাদা হাতিকে বিয়ে করতে চাইছে। যদিও এমনটা নয়, পুষ্পিন্দর এবার বিয়েতে সত্যি করেই রাজি ছিল। এইবারে যখন পরিবারের সকলেই বিয়েতে রাজি, তখন হাকিম উঠে পড়ে লেগেছে তার দাদার বিয়ে ভাঙাতে। ভাইয়ের বান্দরামি দেখে পুষ্পিন্দর ভাইকে বাইরে রেখে আচ্ছা করে জুতো করে পেটায়। কারণ কখনো মায়ের কোনো মেয়ে পছন্দ হয় না, আবার কখনো পরিবারের। এই করে করে পুষ্পিন্দরের বয়স 45-এ দাঁড়িয়েছে। এইভাবে চলতে থাকলে এই জন্মে তার আর বিয়েই হবে না। পুষ্পিন্দর বলে, এই বয়সে আমার বন্ধুদের বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেছে আর আমি ব্রহ্মচারী হয়েই থেকে গেলাম। বিগত 14 বছর ধরে আমার বিয়ের দেখাশোনা চলছে, কিন্তু বিয়ের আগেই সমস্ত কিছু ভেঙে যাচ্ছে। আমি কি শুধুমাত্র প্রবাসী জীবন কাটিয়ে টাকাই ইনকাম করে যাব? এই মেয়ে মোটা বলে তোর সমস্যা হচ্ছে। আরে আমি জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তাতে মোটা খ্যাঁদা কালো যে মেয়ে হোক না কেন আমার চলে যাবে। এদিকে পরের দিন সকাল হতেই অনিতা মন্দিরে পুষ্পিন্দরের জন্য অপেক্ষা করতে থাকে। তার প্ল্যান যেমন করেই হোক না কেন পুষ্পিন্দরকে তাকে পটাতেই হবে। পুষ্পিন্দর এলেই অনিতা তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। অনিতা বলে, শুনলাম মেয়েটি নাকি খুব মোটা। পুষ্পিন্দর বলে, তাতেও আমি বিয়েতে রাজি হয়েছি। অনিতা বলে, অপশন থাকলে কি আর মোটা মেয়েকে বিয়ে করতে রাজি হতে? আমি তোমার ভালো বন্ধু হয়ে বলছি, বিয়েটা তুমি ভেঙে দাও। তুমি যে কোনো সুন্দরী মেয়ে পেয়ে যাবে। এই আমায় দেখো না, 10-10খানা বিয়ে আমি ভেঙে দিয়েছি, কিন্তু নিজের জেদ থেকে সরে আসিনি। অনিতা বলে, তুমি বাড়ি যাও, আমি তোমাকে ফোন করব। অনিতার কথা শুনে পুষ্পিন্দরের যেন জোশ চলে আসে। সে বাড়ি ফিরে মাকে বলতেই চায় যে সে এই বিয়ে করবে না। তার আগেই মা একটা বড় সাইজের লাড্ডু পুষ্পিন্দরের মুখে গুজে দেয় এবং বলে, তোমার বিয়ের দিন নির্ধারিত হয়ে গেছে, কি আর করার। পুষ্পিন্দরের কাছে আর কিছুই বলার থাকে না। এদিকে অনিতা পুষ্পিন্দরকে বারবার ফোন করতেই থাকে, কিন্তু পুষ্পিন্দর বেচারা ফোন কেটে দেয়। এক পর্যায়ে এসে অনিতার সামনে পড়ে গেলে ভয়ে ওপরে চলে যায়। এদিকে কিছুদিন পরেই ধুমধাম করে লালির সাথে পুষ্পিন্দরের এঙ্গেজমেন্ট হয়ে যায়। অন্যদিকে অনিতা তার বিদেশ যাওয়ার চিন্তায় মুখ নামিয়ে বাড়িতেই বসে থাকে। মাসি বলে, আমার মনে হয় এই জন্মে তোমার বিয়ে হবে না। অনিতা বলে, আমার বিয়ে তো হবেই, লন্ডন কিংবা আমেরিকায় না হোক, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানে তো হতেই পারে। মাসি বলে, যদি ওইগুলোও না পাও তাহলে সোমালিয়া আর উগান্ডাও ট্রাই করতে পারো।
অনিতার মন আরো খারাপ হয়ে যায়। এদিকে ইন্দু দেবী মেয়ে পক্ষের বাড়ি থেকে আসা আশীর্বাদের উপহার দেখে গুম খেয়ে বসে থাকেন। প্রত্যেকটি জিনিসের কোয়ালিটি একদম নিম্নমানের ছিল। ইন্দু ভেবেছিল বড়লোক বাড়ির মেয়ে আনছে, নিশ্চয়ই ভালো কিছু দেবে, কিন্তু না, তেমনটা হয় না। এমনকি পুষ্পিন্দরের আংটিও তার আঙ্গুলের সাইজের থেকে অনেকটাই ছোট। মা আংটি খুলতে গেলে সেটা এতটাই হালকা ছিল যে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। মা রেগে মেয়ের বাড়িতে ফোন করে আর নগদ 25 লক্ষ টাকা এবং 30 ভরি সোনা পণ হিসেবে চেয়ে বসেন। কিন্তু মেয়েপক্ষ বলে, আপনার 40 বছর বয়স্ক ছেলের জন্য একটা টাকাও আমরা দেব না। মা পুষ্পিন্দরের মাও রেগে বলে দেয়, আপনার ওই মেয়েকে বউ করে আনার থেকে বাড়িতে সাদা হাতি পোষা ভালো। এইভাবেই গালিগালাজ করে মা এই বিয়েও ভেঙে দেয়। পরের দিন রাস্তায় পুষ্পিন্দরের সাথে দেখা হয় অনিতার। পুষ্পিন্দর দুঃখী চেহারা নিয়ে অনিতাকে বলে তার এই বিয়েও ভেঙে গেছে। এই খবরটা পুষ্পিন্দরের জন্য খারাপ হলেও অনিতার জন্য খুবই খুশির ছিল। অনিতা বলে, এতে মন ভাঙার কি আছে, তুমি নিজেই দেখাশোনা করে বিয়ে করে নাও। এই বলে অনিতা পুষ্পিন্দরের গায়ে হাত রেখে ইশারা দেয়। পুষ্পিন্দর বুঝে যায় তার মতো অনিতাও তাকে পছন্দ করে। এত সুন্দর মেয়ে তাকে পছন্দ করে, এটা যেন পুষ্পিন্দরের ঠিক হজম হয় না। তবে অনিতা ইশারায় বুঝিয়ে দেয় যে সে আসলেই তাকে পছন্দ করে। এবার একদিন সুযোগ পেয়ে অনিতা বলেই বসে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানি না আমার প্রতি তোমার কি অনুভূতি কাজ করে। এই কথা শুনে পুষ্পিন্দর যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। তবে দেরি করলেই যদি এই সুন্দরী মেয়েও হাতছাড়া হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় যে সেও অনিতাকে পছন্দ করে। অনিতা বলে, তোমার পছন্দ করাতে কিছু এসে যায় না, তোমার মা তো মানবে না। তাছাড়া আমার গয়নাগুলো যে নকল সেটা তোমার মা ভালো মতো জানে। পুষ্পিন্দর বলে, এই জন্মে আমার মা আমার বিয়ে দেবে বলে তো মনে হয় না। তাছাড়া পণ নিয়ে মোটা মেয়ে বিয়ে করার থেকে পণ ছাড়া তোমাকে বিয়ে করা অনেক ভালো। পুষ্পিন্দর বলে, ভালোবাসার জন্য তো কোনো ডিগ্রির প্রয়োজন পড়ে না। ঠিক যেমন তুমি আমাকে ভালোবেসেছো, আমিও তোমাকে ভালোবাসি। বেচারা জানেই না যে সে কোন মেয়ের চক্করে পড়তে চলেছে। কাহিনীর পরবর্তীতে আমাদের অনিতা এবং পুষ্পিন্দরের পরিবারকে দেখানো হয়। দুই পরিবার আঙিনায় বসে নিজের নিজের ছেলে মেয়ের বিয়ে নিয়ে পড়ে আছে। কিন্তু খোঁজ পেয়েছে এমন এক সম্বন্ধের যেখানে মেয়ে পক্ষ 35 লক্ষ টাকা পণ দেবে। অন্যদিকে লতিকা দেবী তার মেয়ে অনিতার বিয়ে নিয়ে চিন্তায় পড়ে আছে। ইন্দু দেবী লতিকাকে বলে, মেয়েকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করো। এই দেখো না, আমার ছেলেমেয়েরা আমার ইশারার বাইরে একটাও কাজ করতে ভয় পায়। ঠিক তখনই বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি অটো। যে অটো এই দুই পরিবারের জন্য এমন একটি তুফান বয়ে এনেছিল যেটা তারা স্বপ্নেও কল্পনা করেনি। অটো থেকে নেমে আসে অনিতা, মাথা ভর্তি সিঁদুর এবং গলায় মালা। পাশেই দাঁড়িয়ে আছে তার নতুন স্বামী পুষ্পিন্দর। এই দৃশ্য দেখে মা তো হতবাক। লক্ষ টাকার স্বপ্ন দেখা মায়ের কপালে এমন ধরিববাজ বৌমা জুটেছে, এটা ভেবে ইন্দু দেবীর প্রাণ যায় যায় অবস্থা। মায়ের রক্তচক্ষু থেকে পুষ্পিন্দর তো তালগাছ সমান বইয়ের পিছনে লুকিয়ে পড়তে পারলেই বাঁচে। অনিতা যায় নিজের বাড়িতে এবং পুষ্পিন্দর যায় তার নিজের বাড়িতে। লতিকা দেবী মেয়ের কারচুপিতে অবাক। মেয়ে বলে, পুষ্পিন্দর মাতৃভক্ত হনুমান, মায়ের আশীর্বাদের অপেক্ষা করলে কোনো দিনও আমাদের বিয়ে হতো না। তাই আমরা একদিন প্রেম করে দ্বিতীয় দিনেই বিয়ে সেরে ফেলেছি। মোট কথা আমার বিদেশ যাওয়া নিয়ে দরকার। মা উত্তক্ত হওয়ার আগে মাসি বলে ওঠে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এটা তো ভাবো যে ছেলে ভালো এবং মোটা অঙ্কের টাকা ইনকাম করে, সেই সঙ্গে বিদেশে থাকে। অন্যদিকে পুষ্পিন্দরের বাড়িতে নেমে আসে গভীর শোকের ছায়া। সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু ইন্দু দেবী শোকে একটাও কথা বলতে পারেন না। অবশেষে তিনি তার স্বামীকে নিয়ে সোজা গিয়ে পৌঁছায় লতিকার বাড়িতে। দুই পক্ষের মন কষাকষির মধ্যে ইন্দু বলে, এখন যখন বিয়ে হয়েই গেছে তখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই খবরে পুষ্পিন্দর সহ বাড়ির সকলেই খুব খুশি হয়ে যায়। দাদার জীবনে সুন্দরী বউ এসেছে দেখে 2 দিন আগে জুতো পেটা খাওয়া ভাইও খুশিতে নেচে ওঠে। অবশেষে দুই বাড়ির সম্মতিতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়ে নয় বরং বিদেশে যাবার খুশিতে অনিতা তো রীতিমতো নাচতে শুরু করে। অন্যদিকে অনিতাকে দেখে পুষ্পিন্দর ফুলসজ্জার রাতের চিন্তায় মগ্ন হয়ে যায়। সে জীবনেও কল্পনা করেনি এই বয়সে সে অনিতার মতো এমন কচি সুন্দর বউ পাবে। অবশেষে দুই পক্ষের উপস্থিতিতে মহা ধুমধাম করে বিয়ে হয় অনিতা এবং পুষ্পিন্দরের। বিয়ে হওয়া মাত্রই সবকিছু ছেড়ে অনিতা তার বিদেশে বিয়ে হওয়া বান্ধবীদের ফোন করে এবং বলে, আর মাত্র 10 দিন, তারপরেই আমিও দুবাইয়ে সেট হয়ে যাব।
আমার বর দুবাইয়ে অনেক বড় চাকরি করে। মাসির অনুরোধে অনেক কষ্ট করে চোখে জল আনে অনিতা, আর কাঁদতে কাঁদতে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি অর্থাৎ পাশের বাড়িতে গিয়ে পৌঁছায়। অবশেষে বিয়ের সমস্ত রিচুয়ালস মেনে নতুন বধূর গৃহপ্রবেশ হয়। ফুলসজ্জার খাটে বসে সাজানো ফুল দেখে অনিতার গলা যেন শুকিয়ে যায়। বিয়ে তো সে বিদেশে যাওয়ার লোভে করেছে, এমনিতে তার থেকে দ্বিগুণ বয়সী ছেলেটির প্রতি তার বিন্দু মাত্র অনুভূতি নেই। আর এই অনুভূতি ছাড়া ফুলসজ্জা হবে কি করে? অনিতা মাসিকে ফোন করে তার থেকে পরামর্শ চায়। মাসি বলে, অ্যানি তুমি অনুভূতি ছাড়ো আর বুর্জ খলিফার কথা চিন্তা করো, বাকি কাজ এমনিই হয়ে যাবে। এই বলে মাসি ফোন কেটে ঘুমিয়ে পড়ে। আর অমনি ঘরে আসে পুষ্পিন্দর। বালিশের তলায় কদম ফুলের প্যাকেট রেখে অ্যানির চিন্তা আরো বেড়ে যায়। পুষ্পিন্দর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলে, সবুরের ফল মিষ্টি হয় জানতাম, কিন্তু এত ফর্সা হয়তো জানতাম না। অন্যদিকে অ্যানি বলে, প্রভু প্রত্যেক সোমবার তোমার মাথায় জল ঢেলেছি, একদিন শুধুমাত্র ভুল করে ফুচকা খেয়েছিলাম, তাই বলে আমায় এমন ফল দিলে, এত কালো এত বুড়ো। পুষ্পিন্দর বউকে আদর করতেই যাবে, তখনই হয় তার ঠাকুমা চলে আসে, আর না হলে তার ভাই। সবাই চলে যাওয়ার পরে অনিতা স্নানের বাহানায় বাথরুমে চলে যায়। এদিকে পুষ্পিন্দর বিছানা পরিষ্কার করে গায়ে আরো কিছুটা সুগন্ধি লাগিয়ে কুলকুচি করে বইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এই অপেক্ষা করতে করতে সে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পরে অনিতা বাইরে এলে সে দেখে তার ফুলসজ্জার আতঙ্ক দূর হয়ে গেছে। এই ভেবে অনিতা শান্তির ঘুম দিতে যায়, কিন্তু না, পুষ্পিন্দর জেগে ওঠে। সে এবার বউকে আদর করতে প্রস্তুত। এই পর্যায়ে অনিতার আর বাঁচার কোনো রাস্তা থাকে না। ঠিক তখনই হেমা দরজায় ধাক্কা দেয় এবং বলে, বৌদি মুখ দেখানোর রিচুয়াল শুরু হবে, স্নান করে নিচে এসো। ব্যাস, পুষ্পিন্দরের ফুলসজ্জায় জল ঢালা যায়। পাড়ার সকলেই নতুন বউকে দেখতে আসে। যদিও মেয়ে তাদের অচেনা নয়, তাও তারা এসেছিল বউয়ের গয়না দেখতে এবং ফ্রিতে জলখাবার খেতে। অন্যদিকে পুষ্পিন্দর ফুলসজ্জার জন্য ছটফট করতে থাকে। এবার বাড়িতে আসা এক নতুন আত্মীয় নতুন বউয়ের গয়নার তারিফ করলে এক প্রতিবেশী মুখ দেখিয়ে বলে, গয়নাগুলো সবই নকল, ইমিটেশনের। পারিবারিক এই আলোচনা যখন তুঙ্গে, তখনই এক ব্যক্তি আসে এবং জানায়, বৌদি তোমার লক্ষণ খুব শুভ, তুমি এই বাড়িতে পা দেওয়া মাত্রই পুষ্পিন্দর ভাইয়ের চাকরি হয়েছে, তাও আবার কোম্পানির বস। এটা শুনে ইন্দু তো হতবাক। সে বলে, চাকরি হলো মানে? আমার ছেলে তো সেই কবে থেকেই দুবাইয়ে চাকরি করছে। ছেলেটি জানায়, গত মাসেই পুষ্পিন্দরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর এখন থেকে সে ভারতেই থাকবে। এই খবর শুনে অনিতার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। বাড়ির সব অনুষ্ঠানও বন্ধ হয়ে যায়। মা এটা ভেবে অবাক হয় যে ছেলে বিয়ের মতো চাকরির বিষয়টাও কিনা তার কাছে লুকিয়ে রেখেছিল। মা বলে, তোমার যে দুবাইয়ের চাকরিটা নেই সেই বিষয়ে অনিতাকে বিয়ের আগে জানিয়েছিলে? পুষ্পিন্দর জানায় যে না, সে এই বিষয়ে কিছুই জানায়নি। মা বলে, মূলত সে তোমাকে বিয়ে করেছে দুবাই যাওয়ার লোভে, নাকি তোমাকে ভালোবেসে। তোমার আগে 10টি ছেলের সম্বন্ধ সে রিজেক্ট করেছে শুধুমাত্র বিদেশে বিয়ে করার জন্য। পুষ্পিন্দর যেন এবার আকাশ থেকে পড়ে। সুতরাং দুইজনেই একটি করে মিথ্যার উপরে দাঁড়িয়ে তাদের নতুন জীবন শুরু করেছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। অনিতাকে একা পেতে পুষ্পিন্দর বলে, তোমার যদি বিদেশ যাওয়ার এতই শখ ছিল তাহলে নিজের দক্ষতায় যেতে, অন্য ছেলের দমে যাবার কি প্রয়োজন? অন্যদিকে অনিতা এটা ভেবে কান্নায় ভেঙে পড়ে যে সে তার বান্ধবীদের কি বলবে, আর ফেসবুকেই বা কি ফটো দেবে। বিদেশে বিয়ে করব বলে লাফিয়ে শেষে কিনা পাশের বাড়িতেই তাকে সারা জীবন থেকে যেতে হবে। পরের দিন বিয়ের পরবর্তী অনুষ্ঠান পালন করতে পুষ্পিন্দর গিয়ে পৌঁছায় শ্বশুর বাড়ি। শাশুড়ি মা থালা সাজিয়ে জামাই আদর করতে বসেন। সেই সময় অনিতার বাবা পুষ্পিন্দরকে একটি রুমে নিয়ে যায়। এদিকে অনিতা পুষ্পিন্দরের দুবাইয়ের সেই চাকরি চলে যাওয়ার বিষয়টি তার মা এবং মাসিকে জানিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। মা এবং মাসি বুঝিয়ে বলে, যে ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে সে হীরের থেকে কম কিছু নয়, তাই তাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। এদিকে বাবা পুষ্পিন্দরকে পণ বাবদ তার হাতে 5 লক্ষ টাকার চেক দেয়। বাবা বলে, আমি জানি এই বিয়ে নিয়ে তোমার মায়ের অনেক আশা ছিল, তবে এর থেকে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পুষ্পিন্দর নিজে একজন সহৃদয় ব্যক্তি ছিল, সেই কারণে সে সেই টাকা ফিরিয়ে দেয় এবং বলে, আপনি আপনার প্রাণের থেকেও প্রিয় মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন, তাই আমি পণের একটা টাকাও নিতে পারবো না। তার মায়ের শখ সে নিজেই পূরণ করবে, এই কথা বলে সে অনিতার বাবাকে আশ্বস্ত করে। বাবা বুঝতে পারে তার মেয়ে ছেলে খেলা করে হলেও নিজের জন্য একজন প্রকৃত পুরুষকে বেছে নিয়েছে। আনন্দে বাবার চোখে জল আসে। দরজার বাইরে দাঁড়িয়ে অ্যানি সবটাই দেখে এবং শোনে।
অ্যানি ভিতরে এসে পুষ্পিন্দরকে জিজ্ঞাসা করে, তুমি বাবাকে যা কিছু বললে সেগুলো কি সত্যি ছিল নাকি এমনি মন গড়া কোনো কথা? পুষ্পিন্দর বলে, আমি তোমার মতো নাটক করতে পারি না, আমি ভিতরেও যেমন বাইরেও এক। পুষ্পিন্দর মনের ভিতরে একটি চাপা কষ্ট রেখে অনিতাকে সরাসরি জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, তুমি কি দুবাই যাওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলে? আমাকে কি সত্যিই তুমি ভালোবাসোনি? অনিতা চুপ হয়ে যায়। তার এই চুপ হয়ে যাওয়া দেখে চোখে জল আসে পুষ্পিন্দরের। সে বুঝে যায় সে আসলেই ঠকে গেছে। এই জায়গায় অজান্তেই অনিতারও চোখে জল আসে। সেই রাতেই তারা দুইজনে বাড়ি ফিরে আসে। সন্ধে হলে অনিতা সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এইবারে অনিতার বাড়ি থেকে পাঠানো তত্ত্ব খুব পছন্দ হয়ে যায় বাড়ির সকলের, আর অনিতার হাবভাবও কেমন যেন বদলে যায়। এবার তখনই বাড়িতে আসে একটি চিঠি, যে চিঠি ছিল দুবাইয়ের কোম্পানির, যে কোম্পানি থেকে জানানো হয় পুষ্পিন্দরকে আবারও চাকরিতে বহাল করা হয়েছে। এবার স্যালারিও 2 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুষ্পিন্দর সেই চাকরি জয়েন করতে আপত্তি জানায়। সে বলে, আমি ভোপালে যে চাকরি পেয়েছি সেটাই করতে চাই। কিন্তু এই কথায় না তো মা আর না তার বউ রাজি হয়। মায়ের দরকার ছিল টাকা এবং বউয়ের দরকার ছিল স্ট্যাটাস। আর এই সব কিছুর চক্করে পুষ্পিন্দরের মনের ইচ্ছা কেউ জানতে চায় না। পুষ্পিন্দর বলে সে এখানে সকলের মাঝে থেকে রোজগার করতে চায়। পরিবার পরিজন ছেড়ে প্রবাসী জীবনে সে হাঁপিয়ে উঠেছে। মা বলে, জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে গেছে, বাড়িতে তিনজন পড়াশোনা করছে, তুই না গেলে হেমার বিয়েই বা কি করে দেব? পুষ্পিন্দর বলে, কিন্তু মা, 7 বছরে আমি মাত্র 2 বার দেশে আসতে পেরেছি। ওই জীবনের কি মানে যেখানে আমি আমার আপনজনদের দেখতে পাই না? মা বলে, তুমি তো বিনা পণ নিয়ে বিয়ে করে এসেছো, ভেবে দেখেছো তোমার বোনের কি হবে? মোটা অঙ্কের টাকা ছাড়া তাকে কে বিয়ে করবে? এই নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। পরের দিন ইন্দু মুখ ভার করে মাথায় হাত দিয়ে বসে থাকলে তার কাছে আসে অনিতা। সঙ্গে করে নিয়ে আসে একটি বাম। শাশুড়ি কিছুটা বাম লাগানোর পরে সেও তার মাথায় বাম লাগাতে শুরু করে। প্রসঙ্গত পুষ্পিন্দরের দুবাইয়ে না যাবার বিষয়টি তাদের দুইজনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। শাশুড়ি বৌমাকে জিজ্ঞাসা করে, তুমি কি দুবাই যেতে চাও? অনিতা তো লাফিয়ে ওঠে। ইন্দু বলে, সবকিছুই তোমার হাতে আছে। কিন্তু করে লজ্জার মাথা খেয়ে বৌমাকে জিজ্ঞাসা করে, আগে বলো, আমার ছেলের সাথে তুমি কি ফাইনাল ম্যাচও খেলে ফেলেছো? অনিতা বলে, আরে না না, টস অব্দি এগোয়নি। শাশুড়ি বলে, সব কিছু করো কিন্তু ফাইনালে আটকে যাও। স্বামীকে বলবে ফাইনাল খেলতে হলে দুবাইয়ে যেতে হবে। অনিতাও এবার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে। এবার তখনই সামনের খাটিয়া থেকে কম্বল সরিয়ে উঠে আসে পুষ্পিন্দর। মায়ের এমন প্ল্যান প্রোগ্রাম শুনে সে তো হতবাক। মায়ের কাছে সে শুধুমাত্র টাকা ছাপানোর মেশিন। এই জায়গায় অনিতার স্বামীকে বোঝাতে গেলে পুষ্পিন্দর তাকে একটা ধমক দিয়ে বলে, আমি তোমার মতো স্বার্থপর এবং লোভী মেয়ে খুব কম দেখেছি। এই জায়গায় অনিতারও মাথা গরম হয়ে যায়। দুইজনের কথা কাটাকাটির মধ্যে রেগে গিয়ে অনিতাকে থামাতে পুষ্পিন্দর তাকে থাপ্পড় মেরে দেয়। সকলের সামনে ঘটে যায় একটি অপ্রীতিকর ঘটনা। সেই দিনই অনিতা শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায় বাবার বাড়ি। বাড়িতে আসতেই অনিতা তার বাবা মাকে জানায় পুষ্পিন্দর তার কানের গোড়ায় একটা থাপ্পড় লাগিয়েছে। সে বলে, আজ অব্দি আমার বাবা আমার গায়ে হাত তোলেনি, সে জায়গায় ওই ছেলের সাহস হয় কি করে আমাকে মারার? অনিতার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মানিয়ে গুছিয়ে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু অনিতা স্পষ্ট জানিয়ে দেয় যে সে ওই বাড়ি ফিরবে না। তবে অনিতার বাবা তার মেয়েকে কড়া সুরে জানায়, যখন বিয়ে করার সিদ্ধান্ত তোমার ছিল তখন বিয়ের পরে সাংসারিক ঝামেলা যা কিছু আসবে সবকিছুই তোমাকেই মেটাতে হবে। এই বলে বাবা অনিতার ব্যাগ বাড়ি থেকে বের করে দেয়। বাবা মেয়েকে স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। কিন্তু অনিতা তার জেদে বহাল থাকে। অনিতা জানায় যে সে না তো ওই বাড়ি যাবে আর না তার বাবার বাড়িতে থাকবে। এই বলে সে তার লাগেজ নিয়ে বাড়ির বাইরেই বসে পড়ে। পরে পুষ্পিন্দরের ঠাকুমা এসে অনিতাকে বোঝায় এবং বলে, বাইরে বসে কি লড়াই করতে পারবি? লড়াই করতে হলে ভিতরে চল। তাছাড়া মেয়ে মানুষের জেদ কেউ বারবার ভাঙায় না। এখন যদিও তোর রাগ ভাঙানোর জন্য কেউ কেউ আসছে, পরে আর কেউ আসবে না। অনেক বোঝানোর পরে অনিতা শ্বশুরবাড়িতে এসে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। প্রিয় মানুষকে থাপ্পড় মারার জন্য পুষ্পিন্দর নিজেও খুব কষ্ট পায়। সাংসারিক জাতাকলে সে এমনভাবে ফেসে গেছে যে তার কথা ভাবার মূলত এই সংসারে কেউ নেই। পুষ্পিন্দর নানান উপায়ে অনিতার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। দুইজনের মধ্যে তৈরি হয় অনেকটা দূরত্ব। মা এবং স্ত্রী
স্ত্রীর মন ভালো করার জন্য পুষ্পিন্দর নিজের হাতে তাদের পছন্দের খাবার বানিয়ে তাদের খাওয়ায়। পুষ্পিন্দর নিজের হাতে অনিতাকে খাইয়ে দিতে গেলে সে সেখান থেকে উঠে চলে যায়। পুষ্পিন্দর বুঝতে পারে তার মা এবং বউয়ের একমাত্র সুখ তার মধ্যে লুকিয়ে নেই, বরং লুকিয়ে আছে তার দুবাইয়ের চাকরিতে। তাই আর দেরি না করে পুষ্পিন্দর পরের দিনই একটি চিঠি লিখে দুবাইয়ে চলে যায়। এই খবর পেয়ে বাড়ির সকলেই খুব ভেঙে যায়। হেমা অনিতাকে এই বলে অপমান করে যে তার জন্য আজ তার দাদা চলে গেছে। ইন্দু বলে, এখানে অনিতার কোনো দোষ নেই, আসলে আমি পুষ্পিন্দরকে টাকা উপার্জনের মেশিন বানিয়ে দিয়েছি। শুধুমাত্র আমার জন্যই আমার ছেলে আজ দুবাইয়ে চলে গেছে। সে শুধু আমাদের দিয়েই গেছে, বিনিময়ে কিছুই পায়নি। এই বিষয়ে অনিতাও খুব ভেঙে যায়। পরের দিন অনিতার ছোট দেওর একটি খাম অনিতার হাতে ধরিয়ে দেয়, যেটা মূলত পাঠিয়েছিল পুষ্পিন্দর। পুষ্পিন্দর লিখেছিল, আমার স্বপ্ন তো পূরণ হলো না, কিন্তু তোমার স্বপ্ন যাতে পূরণ হয় সেই জন্য এই খামে তোমার সিঙ্গাপুরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, সব খরচাও আমার। এই কথা শোনার পরে অনিতা আরও যেন কান্নায় ভেঙে পড়ে। যে মানুষটি হাসতে হাসতে তার খুশির জন্য নিজের জীবনের সবকিছু ত্যাগ করতে পারে, সেই মানুষের ভালোবাসা সে উপেক্ষা করেছে। এবার গিয়ে সে বুঝতে পারে জীবনের স্ট্যাটাস মেনটেন করার থেকেও একজন বিশ্বস্ত নিখাত প্রেমিক স্বরূপ স্বামীর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। স্বামীহীন শ্বশুরবাড়িতে শূন্যতা যেন তাকে এবার গ্রাস করতে শুরু করে। পুষ্পিন্দরের সাথে কাটানো সমস্ত সময়গুলো তার চোখের সামনে ভেসে ওঠে। আমরা বুঝতে পারি মনের অজান্তেই কখন যেন অনিতাও পুষ্পিন্দরকে ভালোবেসে ফেলেছে। পুষ্পিন্দর তো নিজে থেকে তার জীবনে আসেনি, বরং দুবাই যাওয়ার লোভে সে নিজে তাকে তার জীবনে নিয়ে এসেছে আর রীতিমতো তাকে ঠকিয়েছে। এগুলো ভেবে অনিতার চোখে জল থামার নাম নেয় না। পুষ্পিন্দর আসলেই একটি সহজ সরল ছেলে, আর যার জীবন অনিতা দায়িত্ব নিয়ে নষ্ট করেছে। অনিতা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আর কিছুই চাই না পুষ্পিন্দর, আমি শুধুমাত্র তোমাকে চাই, তুমি ফিরে এসো। রাত্রে নিদ্রাহীন অবস্থায় কেটে যায়। কাহিনী গিয়ে পৌঁছায় পরের দিন সকালে। ছেলের চিন্তায় মা এদিকে কাঁদতে বসেছে। ঠিক সেই সময় বাড়ির সামনে দাঁড়ায় একটি অটো। গাড়ি থেকে নেমে আসে পুষ্পিন্দর। পুষ্পিন্দর মাকে বলে, কাল তোমাকে না বলে চলে যাওয়ার পরে মন মানল না, তাই আজ ফিরে এলাম, তোমার সাথে দেখা হলো, এবার আমি চলে যাব। কিন্তু মা ছেলেকে আঁকড়ে ধরে বলে, তোকে আমি কোথাও যেতে দেব না, তুই এবার থেকে আমাদের সাথেই থাকবি। মা বলে, আমার জীবনের সমস্ত উপার্জন তুই, তাই তুই আমার কাছে থেকে যা, শেষ জীবনে আমার এটাই প্রাপ্য। বাড়ির সকলেই তাকে দেখে খুব খুশি হয়ে যায়। মা বলে, তুই বরং দেরি না করে অনিতার কাছে যা, কারণ যখন থেকে তুই গেছিস ও খাওয়া দাওয়া সবকিছুই ছেড়ে দিয়েছে। অনিতার খোঁজে পুষ্পিন্দর গিয়ে পৌঁছায় তার শ্বশুর বাড়িতে। এদিকে ইন্দর যখন শ্বশুর বাড়িতে যায়, অনিতা তখন তার নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। এইভাবে তাদের দুইজনের ঠিক দেখা হয়ে ওঠে না। আর অবশেষে অনেক দৌড়ঝাঁপ করার পরে অনিতার সাথে পুষ্পিন্দরের দেখা হয়। পুষ্পিন্দর যে অনিতাকে ফেলে গিয়েছিল, আর এই অনিতা সম্পূর্ণ আলাদা। পুষ্পিন্দরকে পাওয়া মাত্র অনিতা তাকে জড়িয়ে ধরে। তার চোখের জল প্রমাণ দেয় যে সে পুষ্পিন্দরকে ভালোবেসে ফেলেছে। অনিতা এবং পুষ্পিন্দরকে একসাথে দেখে বাড়ির সকলেই খুব খুশি হয়ে যায়। সকলেই তাদের একান্তে সময় কাটাতে দিয়ে ভিতরে চলে যায়। একটা দীর্ঘ সময় পরে অনিতা এবং পুষ্পিন্দর একান্তে অনেকটা সময় পায়। এরপরে কি হবে সেটা তোমরাও ভালো মতো জানো এবং আমিও। আর এই সুন্দর দৃশ্য দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। মুভিতে প্রবাসীদের জীবনের একটি কঠোর বাস্তবতাকে তুলে ধরা হয়েছে, যে কিভাবে তারা পরিবারের সুখ কিনতে গিয়ে নিজেরাই বিক্রি হয়ে যায়। অন্যদিকে এই কাহিনী প্রত্যেকটি উচ্চ আকাঙ্ক্ষী মেয়ের কাছে শিক্ষণীয়, কারণ স্বামী সৎ এবং কর্মঠ হলে সেই সঙ্গে স্ত্রীর প্রতি একনিষ্ঠ হলে সেই মেয়েটি সৌভাগ্যবতী। মূলত মেয়েদের সুখী হওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন পড়ে না। তো আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।